নমস্কার, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভাবী প্রোডাকশনস। শাম্ভাবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ডুমো দিঘির কর্ণ পিশাচিনী গল্পটি। আজকের গল্পে পিশাচিনীর চরিত্রে রয়েছেন সৃষ্টি দে, অহল্যা এবং অনিলা দেবীর চরিত্রে রয়েছেন বর্ণালী দে বর্মন, কথকের চরিত্রে রয়েছেন অন্বেষণ সরকার, কিশোরীর চরিত্রে রয়েছেন আদিত্য পোদ্দার। এছাড়াও আজকের বিশেষ দ্রষ্টব্য গোপীনাথ এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় রয়েছেন এক নতুন শিল্পী যার নাম বিশ্ব বৈরাগী। আশা করি ওনার কণ্ঠাভিনয় আপনাদের মনোগ্রাহী হবে। এ প্রসঙ্গে বলা বাহুল্য, বিশ্ব বৈরাগীর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেটি তিনি নিজেই রান করাচ্ছেন অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে। তার চ্যানেলটির নাম মিস্টার বিশ্ব বৈরাগী সাসপেন্স সিরিজ। আবারও বলছি, তার চ্যানেলটির নাম মিস্টার বিশ্ব বৈরাগী সাসপেন্স সিরিজ। আমাদের চ্যানেলের যারা শ্রোতা বন্ধু রয়েছেন এবং এতদিন ধরে যারা দর্শকাসনকে অলঙ্কৃত করছেন, তাদের কাছে সঞ্চারী ভট্টাচার্যের তরফ থেকে বিনম্র অনুরোধ রইল, আপনারা মিস্টার বিশ্ব বৈরাগী সাসপেন্স সিরিজ নামক চ্যানেলটির সাবস্ক্রিপশন গ্রহণ করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রিপশনের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে লিংকে ক্লিক করে আপনারা চ্যানেলটিতে চলে যাবেন আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে মিস্টার বিশ্ব বৈরাগী সাসপেন্স সিরিজ নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে চলে এলাম আবার আমাদের আজকের বিশেষ পরিবেশনাটিতে। শুরু করতে চলেছি শাম্ভাবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিক ও ডুমো দিঘির কর্ণ পিশাচিনী গল্পটি। মন দিয়ে শুনতে থাকুন মন খারাপের এই উপাখ্যানটিকে। আমি কোথায় কোথায় এটা? চারিদিকে কালো চাদরের মতো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকা পরিবেশের মাঝে আমি কেন এমন ছোট একটা ধুনি জ্বালিয়ে বসে? চারিদিকে পোড়া কাঠ ছড়িয়ে কিরকম একটা বিচ্ছিরি মরা পচা গন্ধ। ইস, নিজের শরীরের দিকে তাকিয়ে আমার গোটা শরীর ঘিন ঘিন করতে লাগলো। এতটা নোংরা আর অপবিত্র হয়েছি আমি। নিজের শরীর অপেক্ষা অধিক ওজনের চুল দাড়ি আমার মাথায় গায়ে, কিন্তু কেন? এই জায়গাটাও আমার কেন জানি না বড্ড চেনা লাগছে। শুধু জায়গা নয়, বরং এই সব কিছুই আমার খুব পরিচিত। গভীর রাত, দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক ধীরে ধীরে কত কি মনে করাচ্ছে আমায়। আচ্ছা, ওই অন্ধকারের মধ্যে থেকে ওটা কে এগিয়ে আসছে? কে 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 ওই অপরূপা সম্পূর্ণ নগ্ন দেহ, মুখে কি সুন্দর এক অপার্থিব হাসি। ওর শরীরের প্রতিটা খাঁজে খাঁজে উপছে পড়া রূপ লাবণ্য যৌবন যেন ধীরে ধীরে মোহিত করছে আমাকে। আর ওই কামুক হাসি,
গোপীনাথ, গোপীনাথ, চোখ খোলো না, দেখো না আমি এসেছি তোমার কাছে। গোপীনাথ। আমার শরীর যেন ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আপনা হতেই আমি একটা মরার খুলিতে মদ ঢেলে দাদাকে অর্পণ করলাম। স্ত্রী লোকটি তা এক নিঃশ্বাসে গলাধঃকরণ করে মন মাতানো হাসিতে ঢলে পড়ল আমার নিতম্বের উপর। ও কি চায়? তোমাকে চাই গোপীনাথ, ঠিক যেমন তুমি আমাকে চেয়েছো। আমায় এখন তুমি তৃপ্ত করো, ভরিয়ে দাও আমায় তোমার সবকিছু দিয়ে। গোপীনাথ, দেবে না বলো? দেবে না বলো গোপীনাথ? আমি যেন আমার শরীরের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এক মৃদু যন্ত্রণা অথচ পরক্ষণেই পরম তৃপ্তি আর সুখের অনুভূতিতে চোখ বুজে আসছে আমার। ছান্দিক গতিতে ওঠানামা করছে দুটো শরীর, অনবরত ভেসে আসছে সেই মহিলার হাসি। তোমার সাধনায় আমাকে মুগ্ধ তৃপ্ত করে আমায় তোমার নিজের করে নাও গোপীনাথ। আরো আরো ঢেলে দাও নিজেকে গোপীনাথ। আমি যেন আমার শরীরের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এক মৃদু যন্ত্রণা অথচ পরক্ষণেই পরম তৃপ্তি আর সুখের অনুভূতিতে চোখ বুজে আসছে আমার। ছান্দিক গতিতে ওঠানামা করছে দুটো শরীর, অনবরত ভেসে আসছে সেই মহিলার হাসি। ছাড়বো না তোকে, ছাড়বো না। ডেকেছিস কেন আমাকে বল, এবার তো তোকে জবাব দিতেই হবে। কিন্তু এ কি সাধনার বসে এতটা হীনতা আমার শোভা পায় না। আমি কি সত্যি মানুষ? সাথে সাথে সেই পাগল করে তোলা হাসি উবে গিয়ে সেই জায়গায় স্থান নিল এক পৈশাচিক হাসির শব্দ। কেউ যেন প্রবল আক্রোশে কামড়ে ছিঁড়ে ফেলতে চায় আমার শরীরের নির্মাংস। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে আমি চোখ খুললাম। এই কে? এতক্ষণ আমার শরীর নিয়ে উদ্দাম যৌনতার আগুনে দগ্ধ হচ্ছিল যে নগ্ন অপরূপা, এ তার কি রূপ! আগুনের গোলার মতো চোখ আর মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা ধারালো তীক্ষ্ণ দাঁত রক্তের নেশায় ছটফট করে উঠছে। আর তার সাথে সেই পৈশাচিক গলার স্বর। রক্ত রক্ত রক্ত। বুকের ওপর একটা অসহ্য যন্ত্রণা, কেউ যেন ফালাফাল করে ছিনে ফেলেছে তার গোটা বুকটা। বাঁচাও! কি বিভৎস স্বপ্ন! এই স্বপ্নটা আমি আগেও দেখেছি। বিছানায় উঠে বসে হাঁপাতে লাগলাম। এ কোন নারকীয় অতীতের প্রায়শ্চিত্ত? এ কি গো, কি হলো? তোমার শরীর ঠিক আছে তো? আবার সেই স্বপ্নটা দেখলে বুঝি? ঘুরে দেখি আমার স্ত্রী অহল্যা। সেও ঘুম ভেঙে উঠে বসে আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে অহল্যাকে জড়িয়ে ধরলাম, বললাম, আবার সেই স্বপ্নটা। অহল্যা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, তুমি কিছু ভেবো না, ওঠো, আগে একটু জল খাও দেখি। আমি কালকেই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে বাড়িতে একটা সত্যনারায়ণ পূজার ব্যবস্থা করছি।
সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। জলের গ্লাসটা নিয়ে ঠক ঠক করে জলটা সব গলায় ঢাললাম। মনে মনে ভাবলাম, আর কিচ্ছু ঠিক হবে না হলা, কিচ্ছু ঠিক হবে না। এ কাজ পুরোহিতের নয়। যদি সত্যি কেউ ঠিক করতে পারেন তবে তা আমার জানা কেবল একজনই, জ্যোতিষার্ণব তারানাথ চক্রবর্তী। খোলা জানলা দিয়ে বাইরের দিকে উদাসভাবে তাকিয়ে পাসিং শোয়ে টান দিচ্ছিল তারানাথ। আজ এমনিতেও প্রচণ্ড গরম। প্রায় হপ্তাখানেক হলো ঝড় বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। দিন দিন সূর্যের তাপ যেন বেড়েই চলেছে। কে জানে পৃথিবীর লোকগুলোর সাথে তার কিসের এত শত্রুতা। গরমের চোটে কোথাও বেরোতেই যেন বড্ড বিরক্ত লাগে। একদিন কিশোরী সেন তারানাথের কাছে আবদার করেছিল, আরে ঠাকুর মশাই, এই যা গরম, একটুও তো বৃষ্টির দেখা নেই। তা আপনি ওই কি সব আগামতন্ত্র না নিগমতন্ত্র কি সব বলেছিলেন না, যে ওই মন্ত্রের প্রয়োগ করে ঝড় বৃষ্টি সব চালু করা যায়, বন্ধ করা যায়। তা সেরকম কিছু একটা ভেলকি ঠেলকি দেখিয়ে বৃষ্টির ব্যবস্থা করান দেখি। তন্ত্র মন্ত্র মানুষের উপকারে না লাগাতে পারলে শিখে কি লাভ? হ্যাঁ, কে মা মনসা, তারপর আবার ধুনোর গন্ধ। কারোর নেশা বা পেশাকে নিয়ে এমন ঠাট্টা সুরে বললে সে তো চটবেই। উপরন্তু তন্ত্র মন্ত্র এসব তারানাথের নিজের ক্ষেত্র। এ ব্যাপারে অদীক্ষিত কেউ তাকে এমন ভাষণ দিক, তা কি হয়? তারানাথ বিরক্ত মুখে বলেছিল, তোমাদের বাপু ফাজলামোর একটা সীমা থাকা দরকার। সব কিছু কি হাতের মোয়া পেয়েছ নাকি? আমি তো আগেও বলেছি, পৃথিবীর স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে এই সব টুকটাক করা কখনোই ভালো নয়। এতে বরং ক্ষতি হয় বেশি। চাইলেও সবটা সব সময় করা যায় না। অগত্যা আর কি করার? রোদ গরম মাথায় বুকে করে নিয়েই দৈনন্দিন যাবতীয় কাজ সারতে হচ্ছে। কিন্তু এমন আবহাওয়া সচরাচর যে কাউকে উদাস বা স্মৃতিমেদুর করতে পারে বলে মনে হয় না। অন্তত তারানাথকে দেখে তো সেটাই মনে হচ্ছে। বললাম, কি ঠাকুরমশাই, ওই পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে প্রকৃতির প্রেমরসে সিঞ্চিত হচ্ছেন নাকি? তারানাথ একটু বোধহয় ভাবনার জগতে ছিল। কথাটা শুনে একবার যেন চমকে উঠে বলল, কে? ও বিভূতি? না হে, প্রকৃতির রস নয়। এই শহরে ধোঁয়া ধুলো পরিবেশ আর সেই গ্রামের মিঠো গন্ধ কোথায়? অন্য কথা ভাবছি। আজ বড্ড চারিমার কথা মনে পড়ছে। জানাশোনো খদ্দের অনেক সময় বেল দিতে যায়। এমন বিকেলে এসে আমার জন্য বেশ কড়া করে চিনি দিয়ে এত সুন্দর বেলের শরবত বানিয়ে দিত। আহা হা হা, ছেলেবেলার কথা মনে পড়ে যেত। আজ প্রায় বছর হয়ে গেল মেয়ে বিয়ে করে বাপের ঘর ছেড়েছে। তাই বুকের ভেতরটা মাঝে মাঝে কেমন যেন হু হু করে ওঠে। কিশোরী বলল, তা যা বলেছেন, চারির জন্য আমাদেরই মন কেমন করে। কত ছোট থেকে দেখছি ওকে। তারানাথ মৃদু হেসে বলল, আর একটা সময় সাধনার জন্য ঘর ছেড়েছি,
পরিবার আত্মীয় পরিজনের প্রতি মায়া কাটিয়েছি, তবুও কষ্ট হয়। বেচারি মেয়েটার মধ্যে তো আজও আমি সেদিনের সেই মধুসুন্দরী দেবীকে খুঁজে পাই। আমি বললাম, ও ঠাকুর মশাই, বলছি সব মন খারাপ ঠিক কেটে যাবে, বুঝলেন? আপনি বরং আজ বেশ জমিয়ে একটা গল্প বলুন দেখি, যা আপনার আমাদের সকলেরই খুব ভালো লাগবে। তারানাথ বলল, পিছুটান বুঝলে বড়ই খারাপ জিনিস। সে সংসার জীবন থেকে সাধক জীবনে পা রাখতে গেলে হোক, বা সাধক জীবন থেকে আবার সংসার জীবনে ফিরে আসতে চাইলেই হোক, মাঝে মাঝে সেই পিছুটান এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে তা কাটাতে গেলে একটা গোটা জীবনও কম পড়ে যায়। হে, অবশ্য মানুষের কিছু কর্মফল তার সাথে জড়িয়ে থাকে। কিশোরী বলল, মানে খুব ভারী ভারী কথা ঠাকুর মশাই, একটু ভালো বলুন না। তারানাথ হাসল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, একটা ঘটনা মনে আসছে বটে, সেইটাই আজ তোমাদের বলি, সবটা শুনলে বুঝতে পারবে। সিগারেটের অবশিষ্টাংশটুকু ছাইদানির মধ্যে গুঁজে দিয়ে তারানাথ বলতে শুরু করল। দেবী আমাকে আশীর্বাদ করেছিলেন যে আমার কখনো ভাত কাপড়ের অভাব হবে না। বিয়ের পর থেকে সেই কথা অক্ষরে অক্ষরে প্রতিফলন দেখতে পেয়েছিলাম। সাধনার বৈরাগ্য জীবন ছেড়ে সংসারী জীবনে ঢুকে নিজের বিদ্যে ফলিয়ে পেট চালানো শুরু করেছিলাম। হাত দেখা, কুষ্টি বিচার ইত্যাদি টুকটাক চলছিল। অনেক দূর দূর থেকেও লোক এসেছে। একবার তখন এমনই গরমকাল, বিকেলে দাওয়ায় বসে তামাক টানবার তাল করছি, হঠাৎ দেখি বাড়ির বেড়াল, বাইরে সাদা ধুতি আর হলদেতে রঙের ফতুয়া গায়ে একটা লোক দাঁড়িয়ে, মাথায় কাঁচা পাকা চুল, মুখে অযত্নে লালিত কাঁচা পাকা গোঁফ ও দাঁড়ি, উচ্চতায় বেশ লম্বা, তবে চেহারা দেখে মনে হয় আগে বেশ স্বাস্থ্যবান ছিলেন। কোনো কারণবশত সেই স্বাস্থ্য এখন ভেঙে গিয়েছে। সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর কিছুই করছে না, কেবল চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন অবস্থায় পড়লে মনে একটা অস্বস্তি হয় বই কি। লোকটিকে আমি আগে কখনো দেখিনি। গলা ছেড়ে বললাম, আপনি কি কাউকে খুঁজছেন? লোকটা মনে হলো একটু যেন চমকে উঠল, তারপর বাইরে থেকেই বলল, আগে আপনার সাথে একটু দরকার। আপনি তো তারানাথ চক্রবর্তী মশাই। অবাক হলাম দুটো কারণে। প্রথমত, লোকটার গলার স্বর অদ্ভুত রকমের শান্ত, আর প্রতিটা উচ্চারণ স্পষ্ট, এবং গলার স্বর যথেষ্ট সাবলীল, যা আমাকে বেশ আকৃষ্ট করল। আর দ্বিতীয়ত, লোকটি আমাকে চেনে এটা দেখে। হতে পারে সে লোকের মুখে আমার কথা শুনেছে, কিন্তু কেন জানি মনে হলো এ চেনা সে চেনা নয়। কথাগুলো কেন বলছি তা তোমরা সবটা শুনলে অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, লোকটিকে বললাম, হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী, এসো, ভেতরে এসো। বেড়ার দরজা খুলে লোকটি ভেতরে এসে আমার সামনে দাঁড়ালো। সাধারণ চেহারা,
তবে শরীরের প্রতিটি অঙ্গে যেন কি রকম একটা নিশ্চিহ্নতার ছাপ স্পষ্ট, যেন আগে এই শরীর কথা বলতো আর আজ সে কেবল এক নির্বাক শ্রোতা। কি যেন একটা হারিয়ে গেছে তার শরীর থেকে। ব্যতিক্রম অবশ্য তার চোখ। এ চোখ আর যাই হোক কখনোই নিতান্ত সাধারণ মানুষের চোখ হতে পারে না। লোকটি বলল, নমস্কার, আমি গোপীনাথ ঘোষ। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমি ডুমদিঘি গ্রাম থেকে আসছি। একটা বিপদে পড়ে আপনার দ্বারস্থ হয়েছে। আমি জানি আপনি পারেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। ডুমদিঘি গ্রামটার নাম আমি আগে শুনেছি বটে, তবে ওখানে আগে কখনো যাইনি। এমনিতেও ওই গ্রাম আমাদের গ্রাম থেকে অনেকটাই দূর। আমি প্রতি নমস্কার জানিয়ে গোপীনাথকে খাটিয়া বসতে বললাম। একটা বেতের চৌকি এনে তার সামনে বসলাম। বললাম, বিপদ যে তোমার কিছু একটা হয়েছে তা তো বুঝতেই পারছি। নাও এবার সবটা খুলে বলো দেখি। গোপীনাথ একবার এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যাটা আপনি কিভাবে নেবেন জানি না, তবে বিশ্বাস করুন এই ঘটনা দিনের পর দিন চলতে থাকলে আমি আর বাঁচব না ঠাকুর মশাই। ও আমাকে শেষ করেই ছাড়বে। শান্ত হও। তুমি আমার কাছে যখন এসেছো কিছু না কিছু ব্যবস্থা করবই। এখন তুমি আমাকে ব্যাপারটা বলো দেখি, কে তোমাকে বাঁচতে দেবে না? একটা স্বপ্ন। হ্যাঁ ঠাকুর মশাই, একটা স্বপ্ন, আর তারপরেই নেমে আসে ঘোর অশান্তি। তাহলে প্রথম থেকেই বলি। বছর 4 আগে আমার বিয়ে হয় ঠাকুর মশাই। আপনি হয়তো ভাবছেন আমার বয়স, কিন্তু বিশ্বাস করুন বিয়ের আগে অবধি আমার শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক ছিল। যত সমস্যা শুরু হয় বিয়ের পরেই। আপনার কাছে বলছি ঠাকুর মশাই, বিয়ের পর থেকে আজ অবধি একটা রাতও আমি আমার স্ত্রীর সাথে সুস্থভাবে কাটাতে পারিনি। ফলস্বরূপ আজ অবধি আমাদের বংশধরের মুখ দেখার সৌভাগ্য হয়নি। বাড়ির লোকের সাথে এই নিয়েও কম অশান্তি হয়নি। তুমি ওই স্বপ্নের ব্যাপারটা বললে না তো? কি এমন স্বপ্ন দেখো তুমি রোজ? গোপীনাথ ঢোক গিলে বলল, সে কি বীভৎস অভিজ্ঞতা ঠাকুর মশাই। প্রায় প্রতিদিন রাতে দেখি আমি একটা অচেনা জায়গায় বসে, চারিদিকে খুটখুটে অন্ধকার, ঠিক যেন একটা পোড়া শ্মশান, একটা হাড় হিম করা পরিবেশ। আর সেই বিভীষিকা ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে অপরূপ সুন্দরী মেয়ে। সারা দেহে তার বিন্দু মাত্র কাপড় নেই। ওই চোখের দৃষ্টিতে পৃথিবীর যে কোনো পুরুষ এক ঝটকায় টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এরপরই শুরু হয় সেই বিচ্ছিরি ব্যাপার। মেয়েটি জোর করে আমার সঙ্গে সঙ্গম করতে চায়, কিন্তু আমি চেয়েও তাকে আটকাতে পারি না। কি একটা মোহের বশে আমি যেন নিজেকে হারিয়ে ফেলি। আর ঠিক তখনই দেখি আমি সেই অপরূপ সুন্দরীর মুখ। উফ, কি বীভৎস সেই মুখ! ঝলসানো মুখের ওপর আগুন ছড়ানো চোখের দৃষ্টি যেন এক্ষুনি কামড়ে ছিঁড়ে খেতে চায় আমায়। আর তারপরেই সেই বীভৎস পৈশাচিক হাসির শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। ঠিক তখনই আবার ঘুম ভেঙে যায়। আজ 3 বার অনবরত এমন ঘটনা ঘটে চলেছে। প্রথমে ভেবেছিলাম যে নিজের সাংসারিক জীবন কাজকর্মে একটু মন দিলেই হয়তো ব্যাপারটা থেকে নিষ্কৃতি পাবো, কিন্তু না। যতবার নিজের স্ত্রীর সংস্পর্শে থাকতে গেছি ততবার আমার মনে হয়েছে কি একটা অজানা ভয় যেন বারবার আমাকে কিলে খেতে আসছে। গভীর রাতে একাধিকবার আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে অদ্ভুতভাবে পায়চারি করতে দেখেছি।
প্রথমটা মনে হয়েছিল যে ওর 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 হয়তো ওই ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে, কিন্তু কিন্তু না, এখন বুঝতে পারছি একটা খারাপ কিছু আমার সংসারটাকে তছনছ করতে উঠে পড়ে লেগেছে। কেন সব কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। আর কিছু? হ্যাঁ, এইসবের সাথেও যেটা হয়েছে, পারিবারিক অভাব অনটন শুরু হয়েছে। আমার একটা ছোট মুদির ব্যবসা ছিল, কিন্তু বিয়ের পর থেকে সেই ব্যবসায় চরম দুর্গতি হয়েছে। তার সাথে সাথে শরীরে বাসা বেঁধেছে নানা রকম রোগ, জটিল সব রোগ। ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো ফল হয়নি ঠাকুর মশাই। সবচেয়ে আশ্চর্য লাগে আমার নিজের বউটাকে। সারাদিন সে খুবই স্বাভাবিক, কিন্তু রাত বাড়লেই তার মধ্যে অদ্ভুত পরিবর্তন হয়, যা কেবল আমি দেখতে পাই ঠাকুর মশাই। যত দেখি বুকের ভেতরটা কিরকম শুকিয়ে আসে ঠাকুর মশাই। আমি একটু ভেবে বললাম, সবকিছুই তো বুঝলাম। আচ্ছা, এক কাজ করো, এই মাদুলিটা আপাতত হাতের মধ্যে বেঁধে রাখো। এতে হয়তো সমস্যা পুরোপুরি মিটবে না, তবে এমন বিদঘুটে স্বপ্নের থেকে কিছুটা মুক্তি পাবে। এই বলে আমার নিজের ঝোলা থেকে শ্যাওড়ার শিকড় দিয়ে বাঁধা একটা মাদুলি বের করে গোপীনাথের হাতে দিলাম। আশ্চর্য, সেটা হাতে নিতে নিতেই গোপীনাথ একটা বিকট চিৎকার করে লাফিয়ে উঠল, হাত থেকে ফেলে দিল মাদুলিটা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কি হলো? গোপীনাথ বিকৃত মুখ করে বলল, ওটা কি গরম ঠাকুর মশাই, গায়ের চামড়া পুড়ে যাবে তো। লোকটা কি বদ্ধ পাগল নাকি? মাদুলিটা হাতে তুলে একবার মাথায় ঠেকিয়ে বললাম, আরে কি যাতা বলছো, কোথায় গরম এটা? এসো, তোমার হাতে আমি এটা বেঁধে দিচ্ছি। গোপীনাথ কি বলবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তার বাহুতে মাদুলিটা বাঁধতে গিয়ে একবার গোপীনাথের মুখের দিকে তাকালাম। বেশ বুঝতে পারছিলাম ওর এতে কষ্ট হচ্ছে, যেন কেউ গরম লোহার শিক চেপে ধরেছে ওর গাঁড়ের উপর। গোপীনাথের কাঁধে হাত রেখে বললাম, দেখো, জ্বালা যন্ত্রণা যাই হোক, এটা সঙ্গ ছাড়া করো না। রোগের ওষুধ একটু তেতোই হয় গোপীনাথ। গোপীনাথ সেদিকে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি কি আসবেন না আমার বাড়ি একটিবারের জন্যও? তাকে আশ্বাস দিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাব। ওই মাদুলিতে তোমার সমস্যার সমাধান পুরোপুরি হবে না, কিছুটা রেহাই পাবে, এই যা। আমি 2 দিন পর যাব তোমার বাড়ি। ঠিকানাটা দিয়ে যাও, কেমন? গোপীনাথ ঠিকানা দিয়ে চলেই যাচ্ছিল, আমি তাকে পিছু ডাকলাম, ওয়ে গোপীনাথ, একবার শোনো। আগে বলুন ঠাকুর মশাই। জীবনে কখনো তন্ত্র সাধনা করেছ? প্রশ্নটা যেন শটান গিয়ে বিঁধল গোপীনাথের মনের ভেতর। গোপীনাথ এদিক ওদিক তাকিয়ে বার দুয়েক আমতা আমতা করল, তারপর একটা শুকনো হাসি হেসে বলল, মানে তা একবার ছোটবেলায় ওই সব সাধনা টাধনার নেশায় ঘর ছেড়েছিলাম বটে, তবে ও পথে টিকতে পারিনি। ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছিলাম, কিন্তু আপনি কি করে? গোপীনাথের শেষ কথার কোনো জবাব না দিয়ে বললাম, বেশ, তুমি যাও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজ তো সোমবার, আমি বৃহস্পতিবার তোমার বাড়ি যাব। গোপীনাথ চলে গেলে আমিও নিজের ঘরে এলাম। তারানাথ থামল। আমি বললাম, কিন্তু ঠাকুরমশাই, ওই গোপীনাথের কি হয়েছিল? একটা সামান্য মাদুলি। তারানাথ
পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করিয়ে বলল, গুরুতর কিছু তো হয়েই ছিল। কি হয়েছিল তা তখন আমি পুরোপুরি ঠাউর করতে না পারলেও এটুকু বুঝেছিলাম যে ওর বিপদ এখন ওকে সব দিক থেকে ঘিরে ধরেছে, একদম রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে। এর আগে আমি কখনো এমন সমস্যার সম্মুখীন হইনি। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, সে না হয় বুঝলাম, কিন্তু ওই গোপীনাথের তন্ত্র সাধনা করার ব্যাপারটা, ওটা কি করে বুঝলেন? তারানাথ মৃদু হেসে বলল, রতনে রতন চেনে হে কিশোরী। তন্ত্রশাস্ত্রে লক্ষণ বলে একটা ব্যাপার রয়েছে। এইসব বিষয়ে যারা চর্চা করেন তারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারেন। শরীরে জন্ম হতেই এমন কিছু কিছু চিহ্ন থাকে যা দেখলে চরিত্র, বৈশিষ্ট্য, কর্ম কিছুটা আন্দাজ করা যায়। গোপীনাথের শরীরে যে সেসব ছিল তা আমার নজর এড়ায়নি। আর তাছাড়া যে মানুষ এমন ভয়ঙ্কর ঘটনা বিগত 3-4 বছর ধরে সহ্য করে আসছে, যার বিপদের কথা বলার মধ্যেও এমন সাবলীলতা ছিল, সে আর যাই হোক কোনো নিতান্ত সাধারণ মানুষ তো হতেই পারে না। এইসব থেকেই আর কি 2-2 4 করলাম। তারপর কি হলো ঠাকুর মশাই? আপনি গিয়েছিলেন? ঘন ঘন ধোঁয়া ছেড়ে তারানাথ আবার বলতে শুরু করল, হ্যাঁ, গিয়েছিলাম বই কি। 2 দিন পর, অর্থাৎ বৃহস্পতিবার, গোপীনাথের দেওয়া ঠিকানা অনুযায়ী উপস্থিত হলাম ডুমদিঘি গ্রামে। বেশ অনেকটাই দূরের রাস্তা। খুব সকালে বেরিয়েও যেতে যেতে দুপুর হয়ে গেল। একই এমন গ্রীষ্মের ভরা গরম, তার উপর মাথার চাঁদি ফাটানো রোদ। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। লোকজন খুব একটা কেউ বাইরে নেই। টুকটাক ছোটখাটো চা পান বিড়ির দোকান যা আছে তাও সব বন্ধ করে দোকানিরা যে যার বাড়ি গিয়েছে। ডুমদিঘি গ্রামে তো এসে পড়লাম, কিন্তু এখন গোপীনাথের বাড়ি যেতে গেলে তো জিজ্ঞেস করতে হবে। দূর থেকে কয়েকজন বছর 14-15 ছেলে কাঁধে গামছা নিয়ে এদিকেই আসছিল দেখলাম। বোধহয় পুকুরে স্নান করতে গেছিল। ওদেরকেই জিজ্ঞেস করব কিনা ভাবছি, এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এই যে এদিকে। ঘুরে দেখি একটা বড় তেঁতুল গাছের নিচে বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে গোপীনাথ। হাত তুলে আমাকে ডেকে এগিয়ে এলো আমার দিকে। আমি বললাম, বাবা, এত গরমের দিনেও এত বেলা অবধি দোকানে? বিক্রিটা তার মানে ভালোই চলছে? মুখে একটা শুকনো হাসি নিয়ে গোপীনাথ বলল, আগে বা না ঠাকুর মশাই, খদ্দের হয় না তো সকাল থেকেই, তাই বেলা অবধি খদ্দের আশায় বসে থাকতে হয়। আপনি আসুন আমার সাথে, আসতে কোনো সমস্যা হয়নি তো? গোপীনাথ আমাকে নিয়ে চলল তাদের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের ভেতরটা এমনিতেও ঘর বাড়ি বসতি খুব একটা বেশি নয়। একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো গোপীনাথ। বাড়িটা দোতলা, ইটের গাঁথুনি দেওয়া, তবে দেখে বোঝা যায় কোনো কারণে বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণভাবেই সম্পূর্ণ হয়েছে। তাও গ্রামে তখনকার দিনে এমন বাড়ি দেখাও খুব সাধারণ ব্যাপার নয়। গোপীনাথ আমার মনের ভাবটা বোধহয় বুঝতে পেরে বলল, একটা সময়
ব্যবসায় অনেক লাভ করেছিলাম ঠাকুরমশাই। ভেবেছিলাম রোদ জল বৃষ্টিতে এই টালি ঘরের চালের বাড়িতে বাবা মায়ের থাকতে কষ্ট হয়, তাই একটা পাকা বাড়ি তুলি। ঈশ্বরের কৃপায় কাজও শুরু করতে পেরেছিলাম ঠাকুরমশাই, কিন্তু ওই যে একবার শনির দশা লাগলো, আর শেষ করতে পারলাম না, এভাবেই রয়ে গেল। যাকে আপনি ভেতরে আসুন। গোপীনাথ আমাকে নিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। বাড়িতে লোক বলতে গোপীনাথের অসতিপর বৃদ্ধা মা অনিলা দেবী এবং স্ত্রী অহল্যা, সকলের সাথেই পরিচয় করিয়ে দিয়ে গোপীনাথ আমাকে দোতলার একটা ঘরে এনে বলল, এই যে ঠাকুরমশাই আপনার ঘর। বাড়িখানা গোপীনাথ বেশ খাসাই বানাতে চেয়েছে, কোনো সন্দেহ নেই। আমাকে বিশ্রাম করতে বলে স্নানে যাওয়ার জন্য গোপীনাথ সবে মাত্র জামা খুলে কাঁধে গামছা নিয়েছে। হঠাৎ একটা ব্যাপার দেখে গাটা কিরকম যেন শিউরে উঠল। গোপীনাথের বাহুর উপর যেখানটা আমি মাদুলিখানা বেঁধে দিয়েছিলাম, জায়গাটা কিরকম বিশ্রীভাবে গোল হয়ে ঝলসিয়ে চামড়া উঠে গিয়েছে। এতক্ষণ ও গায়ে জামা দিয়েছে তাই চোখে পড়েনি। বললাম, ও কি হে গোপীনাথ, তোমার হাতের অমন অবস্থা হলো কি করে? গোপীনাথ একবার হাতের দিকে তাকিয়ে বলল, ও কিছু না ঠাকুরমশাই, আসলে আপনি মাদুলিখানা পরিয়ে দিয়েছিলেন, খুব জ্বালা করছিল বটে, কিন্তু খুলিনি, তাতেই সকালে দেখি এমন পোড়া দাগ হয়ে গেছে। তবে ওখানে খুব কাজের জিনিস দিয়েছিলেন ঠাকুরমশাই। রাতে আর সে স্বপ্ন দেখতে হয়নি, বেশ শান্তিতে ঘুম হয়েছিল। গোপীনাথের কথায় একটু খারাপ লাগলো, বেচারার এমন ক্ষতি হলো। বললাম, তা ওখানে কি রয়েছে এখনো? গোপীনাথ এবার মাথা নিচু করে বলল, আগে না ঠাকুরমশাই, আমার বউটা ও জিনিস ছিঁড়ে ফেলে দিয়েছে। তার মানে কেন? জানি না ঠাকুরমশাই। পরের দিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ কথা নেই বার্তা নেই অহল্যা চেপে বসলো আমার বুকের ওপর। সে তার কি বিভৎস রূপ ঠাকুরমশাই, দুই চোখ দিয়ে যেন আগুন ছড়ছে, যেন রাগে এক্ষুনি ছিঁড়ে খাবে আমাকে। তারপর রাগে গর্জন করতে করতে ঝাঁপিয়ে পড়লো আমার হাতের উপর। আমি চিৎকার করে তাকে সরানোর চেষ্টা করেও পারলাম না। প্রবল আক্রোশে সে ছিঁড়ে ফেলবে আমার হাতের মাদুলিখানা। আমি সাথে সাথে জ্ঞান হারালাম। এর পরের ঘটনা আর জানি না। পরদিন অহল্যাকে এ নিয়ে জিজ্ঞেস করলে ও নাকি বলে ও সারা রাত ঘুমিয়েছিল, এইসব ওর কিছুই মনে নেই। ঠিক আছে গোপীনাথ, তুমি যাও, আর তোমার স্ত্রীকে একটু পাঠিও, দরকার আছে। গোপীনাথ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অহল্যা আমার ঘরে এলো। লম্বা, ফর্সা, সুশ্রী, দেহে যৌবনের ছাপ এখনো সুস্পষ্ট। কিন্তু যে জিনিসটা প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা অহল্যার চোখ। অমন লক্ষ্মীমন্ত বউয়ের চোখ এমন হওয়ার তো কথা নয়। ডাগর চোখের বাদামি মনির ভেতর কোথাও যেন একটা প্রতিহিংসার আগুন ফুলকি হয়ে ছুঁতে বেরোচ্ছে, যেন সুযোগ পেলেই নিজের লেলিহান শিখায় জ্বালিয়ে দেবে সব কিছু। সেই সাথে আরও একটা ব্যাপার ধরা দিল আমার চোখে। একটা কালো ধোঁয়ার কুণ্ডলী যেন ক্ষণে ক্ষণে অহল্যাকে জড়িয়ে ধরছে। ঘটনাটা বড়ই অমঙ্গলজনক, তাতে সন্দেহ নেই। বললাম, বৌমা, তোমার স্বামী তো আমাকে সবটাই বলেছে। ওর ওই স্বপ্নের ব্যাপারটা তুমি কিছু জানো? অহল্যা মাথার ঘোমটা টেনে বলল, আজ্ঞে ঠাকুরমশাই, ও আমাকে সব কিছুই বলেছে, কিন্তু এত বছর ধরে এমন কেন হচ্ছে তা আমরা কেউ জানি না। আপনি আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন ঠাকুরমশাই, আপনি উদ্ধার করুন। আমি বললাম, চিন্তা করো না, আমি তো আছি। আচ্ছা, একটা কথা বলো, ওই রাতের অন্ধকারে তোমার অদ্ভুত রকমের আচরণের কথা গোপীনাথ তোমায় বলেছে নিশ্চয়ই।
সে ব্যাপারে তুমি কিছু বলতে পারো? অহল্যা যেন এই প্রশ্নে একটু অপ্রস্তুত বোধ করলো। একটু চুপ থেকে সে বলল, আগে আমি সত্যিই জানি না আমি রাতে কি করি, শুধু ঘুমাই আর চোখ খুললেই সকাল হয়। বেশ বৌমা, তুমি এখন আসতে পারো। আমি দেখছি একটা না একটা ব্যবস্থা তো হবেই। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে আছি। ঘরের যে দিকটা জানালা সেটা বাড়ির পিছন দিক। একটা কাঠের চেয়ারে ঠেস দিয়ে বসে বিড়ি ধরালাম। মনে মনে ভাবতে লাগলাম যে এইসবের পেছনে কে থাকতে পারে। কেন জানি না মনে হলো গোপীনাথ কিছু একটা গুরুতর ব্যাপার আমার থেকে লুকিয়ে যাচ্ছে। আমাকে সব ঘটনা ভালো করে জানতে হবে। গোপীনাথের কাছ থেকে একবার ওদের স্বামী স্ত্রীর কুষ্টি নেব কিনা ভাবছি, হঠাৎ একটা বিকট ম্যাও শব্দে চমকে উঠলাম। জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি অহল্যা একখানা থালায় এটো টুকটাক খাবারের অবশিষ্টাংশ নিয়ে বাড়ির পিছন দিকে এসেছে ফেলতে। আর দুটো বেড়াল নিজেদের মধ্যে মারামারি জুড়ে দিয়েছে ওই খাবারের দখল নিয়ে। নিতান্তই সাধারণ ঘটনা। অহল্যা খাবার মাটিতে রাখতে রাখতে বলল, মেনি, অমন করতে নেই, ভাগ করে খাও, ভাগ করে খাও। বেড়ালটা এমন আদুরে ডাকের প্রত্যুত্তর দিল বেশ একটা চাপা গর্জন করে। অহল্যা এবার গলার মধ্যে একটু ভারী কি ভাবে নে ভয় দেখানোর জন্য বলল, আবার অমন করে, ভাগ করে খাও বলছি। উত্তরে বেড়ালটা কিরকম যেন চুপ করে দুপা পিছিয়ে এলো। তারপর আচমকা একটা বিকট গর্জন করে লাফিয়ে পড়লো অহল্যাকে লক্ষ্য করে। তারপর যা হলো তাই এখনো মনে পড়লে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। অহল্যার বেড়ালে টুটি এক হাত দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তবে রে শয়তান, তুই আমাকে মারতে আসবি? দেখ দেখ আমি তোর কি করি। আমি রুদ্ধশ্বাসে সবটা দেখে যেতে লাগলাম। এই গলার স্বর অহল্যার নয়। এতটা পৈশাচিক আর নিষ্ঠুর প্রবৃত্তি কোনো মানুষের হতে পারে না। আমার চোখের সামনে অহল্যা এক হাতে মুঠোর মধ্যে বিড়ালের মাথাটা চেপে ধরল আর প্রবল আক্রোশে সেটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিতে লাগলো। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা বিড়ালের মুখ থেকে কেবল একটা নিদারুণ কষ্টে গোঙানি বেরিয়ে এলো। তবে তা মিলিয়ে গেল অহল্যার পৈশাচিক অট্টহাসির শব্দে। আমি নিশ্চিত এ অহল্যা নয়, অহল্যার উপরে ভর করা অন্য কেউ। বিড়ালটি মারা পড়ল। সেটাকে অহল্যা কি যেন ভেবে একবার মুখের কাছে ধরল, তারপর মাটিতে ধপ করে ফেলে দিল। বিড়ালটির অন্য সঙ্গীটি নিজের বন্ধুর এমন অবস্থা দেখে কবেই পগার পাক করেছে। বিড়ালটির নিষ্পাপ শরীরটার দিকে তাকালাম। গলার উপর লাল রক্ত চুইয়ে পড়ছে। বুঝতে কোনো সমস্যা নেই যে অহল্যার এটার রক্ত চুষে খেয়েছে, কিন্তু কেন? অহল্যা বিড়ালটার দিকে তাকিয়ে পৈশাচিক কণ্ঠে হেসে উঠল। কি তাজা রক্ত রে বাবা! এই তো, এটার জন্যই তো আমি এখনো টিকে আছি। তোরা তোরা আমাকে রক্ত দিবি, রক্ত রক্ত। অহল্যা খাবারের থালা নিয়ে ঘরে চলে এলো। আমিও জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। খাটের ওপর শুয়ে রয়েছি,
একটা চাপা অস্বস্তি অনবরত কাজ করছে। অহল্যার মধ্যে কে বাসা বেঁধেছে তা না জানা পর্যন্ত এ রহস্যের সমাধান করা যাবে না। সন্ধ্যায় গোপীনাথকে বললাম, বুঝলে ভাইয়া, আমাকে তোমার আর তোমার স্ত্রীর কোষ্ঠী দুটো একবার দিতে পারো? গোপীনাথ একটু চিন্তিত মুখে বলল, হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না? কিন্তু ঠাকুর মশাই, এসব কি হচ্ছে? সব ঠিক হয়ে যাবে তো? গন্ডগোল অমঙ্গল যে কিছু রয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই, তবে তুমি এত চিন্তা করো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে এসে বসলাম পুষ্টি দুখানা নিয়ে। সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখলাম, কিন্তু আশ্চর্য এটাই যে অহল্যার মধ্যে সমস্যা বিশেষ কিছুই নেই। যা রয়েছে বেশিরভাগটাই গোপীনাথের উপর। ওর জীবন লগ্নে তন্ত্র সাধনার যোগ রয়েছে সে তো বোঝাই যায়, তবে যেটা চিন্তার বিষয় সেটা হলো গোপীনাথের জীবনে খুব শিগগির মৃত্যু যোগ রয়েছে, একটা বড় ফাঁড়া। সেটা আদেও কাটানো যাবে তো? সব গুছিয়ে রেখে জানালার পাশে এসে দাঁড়ালাম। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, ঘন ঘন ঝিঁঝির ডাক ভেসে আসছে। রাত বেশ অনেকটাই হয়েছে, গোটা গ্রামটাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। আমি নিশ্চিত গোপীনাথ কিছু একটা ব্যাপার আমার থেকে লুকিয়ে যাচ্ছে। কাল সকালে ওর সাথে এই নিয়ে কথা বলতেই হবে। একটা বিড়ি ধরাবার তাল করছি, আচমকা একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে এলো দরজা খোলার, আর তার কিছুক্ষণ পরেই মেঝেতে পায়ের শব্দ। আমার ঘরটা গোপীনাথের ঘরের পাশে। পায়ের শব্দটা একবার ও ঘর থেকে এ ঘরের সামনে, আবার এ ঘর থেকে ও ঘরের সামনে যাওয়া আসা করছে অনবরত। ব্যাপার কি একবার দেখতে হচ্ছে তো। ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরেটা অন্ধকার, একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে কোথা থেকে এসে গায়ে একটা বেশ শিহরণ জাগিয়ে দিয়ে যাচ্ছে। আচমকা একটা হাসির শব্দে পিছন দিকে ঘুরে তাকালাম। অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখতে পেলাম একজন দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। হাতে ধরা হ্যারিকেনটা আস্তে আস্তে তুলে ধরলাম। অহল্যা! কিন্তু এ তার কি বিভৎস রূপ! মাথার এলো চুল ঝুলে পড়ছে মুখের সামনে, ঠোঁটের কোণ থেকে বেরিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, আর চোখ লাল টকটকে, সেই পৈশাচিক গলার স্বর। কি ভেবেছিস তুই আমার হাত থেকে ওকে বাঁচাবি? পারবি না, পারবি না। আমি এক দৃষ্টিতে কেবল তার দিকে তাকিয়ে রইলাম। বললাম, কে তুমি? কি চাও? কেন এসেছো এখানে? রাগে গর্জন করে উঠল অহল্যা। ওই গোপীনাথ আমাকে এখানে এনেছে, সবটাই এখন ওর, আর তাই আমি ওকে আমার সাথেই নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কেউ না। এটুকু বলেই হঠাৎ পিছন দিকে হাঁটতে শুরু করলো অহল্যা, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বিস্ময়ের ঘোরটা আমি কাটিয়ে ছুটলাম সেই দিকে। সামনে গোপীনাথের ঘর। অনিচ্ছা সত্ত্বেও খোলা জানালা দিয়ে ভেতরে চোখ রাখলাম। বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে গোপীনাথ। তার বুকে হাত রেখে ছোট নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে অহল্যা। তার মুখের কোমল শান্ত ভাব দেখে কে বলবে যে
এই সেই অহল্যা যে একটু আগেও আমাকে রীতিমতো শাঁসিয়ে গিয়েছে। যদিও সেটা অহল্যা নয়, তা নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। এতটুকু বলে তারানাথ সিগারেটটা আবার ছাইদানিতে গুঁজে দিল। আমি বললাম, অহল্যা ছিল না, তবে কে ছিল? কর্ণপিশাচিনী। তারানাথ বলল। আমি আতঙ্কিত হয়ে বলে উঠলাম, কর্ণপিশাচিনী? তারানাথ বলে চলল, হ্যাঁ, কর্ণপিশাচিনী। আর এই সত্যটাই প্রথমে আমার কাছে লুকিয়েছিল গোপীনাথ। সে যে তন্ত্র সাধনা করেছিল তা জানলেও সে যে এমন ভয়ঙ্কর সাধনা করতে চেয়েছিল তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে এই কর্ণপিশাচিনীর সাধনা অত্যন্ত নিম্নমানের। নরকের পিশাচ শক্তিকে বশ করে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করান, আর তার পরিবর্তে পিশাচির প্রয়োজন মদ, মাংস, যৌন সংসর্গ আর জগতের নিকৃষ্টতম অসুচিতা। পিশাচিকে ডাকতে সক্ষম হলেও গোপীনাথ এই সাধনা সম্পূর্ণ করতে পারেনি, যার কারণে ওর এই দুর্দশা। কর্ণপিশাচ সিদ্ধ সাধকের জীবনে আর দ্বিতীয় কোনো সংসার, নারী সঙ্গ আসতে পারে না। তাহলে কর্ণপিশাচিনী সেই সাধকের জীবন নরক করে তুলবে, আর সেই ভুলটাই করেছিল গোপীনাথ। সাধনার এমন হীনপন্থা ছেড়ে সে আবার সভ্য সমাজে ফিরে নতুন সংসার করতে চেয়েছিল। কিন্তু যে পিশাচিকে সে একবার বশ করেছে, সে কি তাকে এত সহজে ছেড়ে দেবে? গোপীনাথের জীবন সে ধীরে ধীরে নরক করে তুলেছিল। এই গোপন সাধনার কথা গোপীনাথই পরদিন আমার কাছে স্বীকার করেছিল। লোভ আর ক্ষমতার বশে এমন কাজ করে সে যে এমন বিপদে পড়বে তা সে নিজেও জানত না। কিশোরী বলল, এতটা ঝুঁকি নিয়ে তবে সাধনার কি প্রয়োজন ছিল? তা আপনি তাহলে কিভাবে রক্ষা করলেন গোপীনাথকে? তারানাথ মৃদু হেসে আবার বলে চলল, কর্ণপিশাচী একবার যার উপর রুষ্ট হয় তার রক্ষা পাওয়া যার পর নয় অসম্ভব। তবু গোপীনাথের মুখ চেয়ে আমি একটা শেষ চেষ্টা করলাম। গোপীনাথকে বললাম, আজ সন্ধ্যায় একটা যজ্ঞ করব, কটা জিনিস লিখে দিচ্ছি, জোগাড় করে রাখো। আর অহল্যাকে আপাতত এ ব্যাপারে কিছু জানিও না। কথা মতো সব জিনিস জোগাড় হলো। সন্ধ্যায় বাড়ির উঠোনে যজ্ঞবেদী বানিয়ে বসলাম। গোপীনাথ আগেও যেহেতু এসব কাজ টুকটাক করেছে, তাই ওর ও ব্যাপারটা একটু মানিয়ে নিতে সুবিধাই হবে। গোপীনাথকে বললাম, তুমি এই পঞ্চমুখী প্রদীপে ঝটপট সলতে লাগিয়ে আগুন জ্বালো, আমি লাল সুতোয় আগে দেহ শুদ্ধি সারি। আমার কথা শেষ না হতে হতেই একটা বিকট চিৎকার ভেসে এলো ভেতরের ঘর থেকে। চিৎকারটা গোপীনাথের মায়ের। গুরুতর কিছু বিপদ হয়েছে ভেবে গোপীনাথ আর আমি তড়ি করে বাড়ির ভেতরে ছুটলাম। দেখি বিপদ সত্যি গুরুতর, তার থেকেও বেশি অকল্পনীয়। গোপীনাথের বৃদ্ধা মায়ের টুটি চেপে ধরেছে অহল্যা। তার চোখে মুখে সেই আগের রাতের মতো ক্রূরতা, হিংস্রতা স্পষ্ট। জড়ানো গলায় অনিলা দেবী বললেন, বৌমা, বৌমা ছাড়ো, ছাড়ো আমায়, বৌমা ছাড়ো। দাঁতে দাঁত চেপে অহল্যা বলল, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। সব কটাকে শেষ করে ফেলবো, সব কটাকে।
রাগে গর্জন করে উঠল গোপীনাথ। অহল্যা, কি হচ্ছে সব? ছাড়ো মাকে। গোপীনাথ ছুটে গেল। বৃদ্ধা মাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে অহল্যা এবার ঝাঁপিয়ে পড়ল গোপীনাথের উপর। আমি ছুটে গিয়ে গোপীনাথকে টেনে সরিয়ে আনলাম। গোপীনাথ, বুঝতে চেষ্টা করো, অহল্যা এখন নিজের নেই। ওই কর্ণ পিশাচি ভর করেছে ওর ওপর। কথাটা যেন তীরের মতো বিঁধল অহল্যার কানে। সে হিংস্র সাপদের ন্যায় ছুটে এলো আমাদের দিকে। আমার কোমরে ঝোলানো ছিল কিছু লাল মন্ত্র পড়া সুতো। সেটাই ফুঁ দিয়ে উড়িয়ে দিলাম তার দিকে। কাজ হলো। অহল্যা চিৎকার করে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার গলার স্বরটা যেন পাল্টে গেল। সে এবার কাতর গলায় বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ব্যাপারটা বুঝে গোপীনাথ ছুটে গেলেও আমি জানি এত সহজে সবটা মিটে যাওয়া নয়। সবটাই ওই নরকের পিশাচির ফাঁদ মাত্র। চেঁচিয়ে বললাম, গোপীনাথ, যেও না ওর কাছে, ও এখনো। আমার মুখের কথা শেষ না হতে হতেই গোপীনাথ জড়িয়ে ধরল অহল্যাকে। এই তো এই তো এই তো আমি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কিন্তু ততক্ষণে সেই অনেক কিছুই হয়ে গিয়েছে। গোপীনাথের বুকে মুখ লুকিয়ে সে হাসছে। সে আর যাই হোক অহল্যা হতে পারে না। প্রত্যুত্তরটাও এলো সেই পৈশাচিক কণ্ঠ। আর যে কিছুই হতে বাকি নেই গোপীনাথ, সব শেষ। গোপীনাথের বিস্ময়ের ঘোরটা কাটতে না কাটতেই একটা মরণাপন্ন আর্তনাদে গোটা বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। আর্তনাদের কারণ গোপীনাথ। অহল্যার মুখ দিয়ে বেরিয়ে আসা ধারালো ছদন্ত ততক্ষণ এক নিষ্ঠুর কামড়ে ছিঁড়ে ফেলেছে গোপীনাথের কণ্ঠনালী। হিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তধারায় স্নান হয়ে উঠল অহল্যা। না, কর্ণ পিশাচিনী। তীর করে গোপীনাথের কাঁপতে থাকা শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। রক্তে স্নান করে উঠল অহল্যা। শুরু হলো তার আকাশ বাতাস কাঁপিয়ে তোলা সেই নিষ্ঠুর পৈশাচিক হাসি। রক্ত রক্ত রক্ত। চোখের সামনে এমন নারকীয় পরিণতি আমি জীবনে খুব কমই দেখেছি। পাথরের মূর্তির মতো বসে পড়লাম মাটিতে। হাসতে হাসতে একটা সময় মাটিতে লুটিয়ে পড়ল অহল্যা। গোপীনাথের কোষ্ঠীর বিচার এখানেই যে তার জীবনের ইতি টেনেছিল। তারানাথ থামল। আমি আর কিশোরী তখনও থম মেরে বসে। গোটা ব্যাপারটা আসলে এখনো ঠিক যেন বিশ্বাস হচ্ছে না। তারানাথ সেটা আন্দাজ করেই বলল, কি হে, ভাবছো আমি তাহলে পারলাম না? হ্যাঁ, পারলাম না। যতই হই মাতু পাগলির শিষ্য, মধুসুন্দরী দেবীর বর প্রাপ্ত, দিন শেষে আমিও তো মানুষ নাকি। স্বয়ং ঈশ্বরও যেখানে নিজের কর্মের ফল থেকে মুক্ত পাননি, আমি তো কোথায়। গোপীনাথের কর্মের ফল এটাই ছিল, যে পাপ ও করে এসেছে তার দায় কেই বা নেবে এ সংসারে। ওর আত্মা সেদিন থেকে পুরোপুরি কর্ণ পিশাচিনীর দখলে এলো। এই আত্মাকে ও আবার নতুন করে স্থাপিত করবে পিশাচ যোনির মাধ্যমে। এইসব সাধকের কখনোই মুক্তি লাভ হয় না হে। এদের আত্মা কখনোই সদ্গতি হয় না। জানি বা না জানি,
সাধকের কর্তব্য আজীবন বিপদে পড়া মানুষের রক্ষা হেতু প্রার্থনা করা। বিপদে পড়লে কাউকে ছেড়ে যেতে নেই, এমনটাই ছিল গুরুর নির্দেশ। লোভ, কামনা, বাসনা এইসবের তাড়নায় পড়ে আর যায় হোক, সাধনা কখনো হয় না। সেজন্যই তো গোপীনাথের শেষ পরিণতি এতটুকু সুখকর হয়নি। সাধনার জন্য প্রয়োজন ত্যাগ, ভোগ নয়। বুঝলে অফিসের বাবুরা? আপনারা এতক্ষণ শুনছিলেন সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত শাম্ভাবী প্রোডাকশনসের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ডুমো দিঘির কর্ণ পিশাচিনী গল্পটি। আজকের এই গল্পে পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন, আর আজকের গল্পে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আশা করি আমাদের পরিবেশনাগুলি আপনাদের মনোগ্রাহী হচ্ছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি সুন্দর সুন্দর পরিবেশনা আপনাদের উপহার হিসাবে তুলে দেওয়ার জন্য। আশা করি আপনাদেরকে এভাবেই পাশে পাবো। আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতার দ্বারাই আমাদের পক্ষে এতটা পথ এগিয়ে চলা সম্ভব হয়েছে। আগামীতেও আপনাদের থেকে প্রাপ্ত এই সহযোগিতাই যে আমাদেরকে আগামীতে এগিয়ে যেতে সহায়তা করবে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে এইভাবেই আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভাবী প্রোডাকশনস। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে মন দিয়ে শুনতে থাকুন শাম্ভাবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আরও নতুন গল্পের সম্ভার নিয়ে। আমি সঞ্চারী ভট্টাচার্য আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় ভিত্তিক কাহিনী নিয়ে। নমস্কার।